একের পর এক নেতাকর্মী হত্যায় নীরব বিএনপি, তৃণমূলে বাড়ছে হতাশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচন কমিশন চলছে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে ইসির আবেদন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের শিশু গুলিবিদ্ধ। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশু সহ নিহত 6। এবং এফএ কাপে 2-0 ব্যবধানে জয় লেস্টার সিটির। চেলটেনহামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আর মাত্র কয়েকদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলেও ফিরেছে নির্বাচনী গতি, কিন্তু মাঠ পর্যায়ে একাধিক হামলা ও হত্যাকাণ্ডে আতঙ্কিত ও হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, এসব ঘটনায় দলীয় নেতৃত্বের নীরবতা বাড়াচ্ছে ক্ষোভ, আর নির্বাচনের প্রাক্কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি থানায় সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। খালিদ হোসেনের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হাতে মাত্র 1 মাস সময়, এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলও বেশ চাঙা, তবে এরই মধ্যে হত্যা আতঙ্কে হতাশায় ভুগছেন তৃণমূলের নেতাকর্মীরা। গেল কয়েক মাসে দেশ জুড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী। সবশেষ স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় কিছুটা প্রতিক্রিয়া দেখালেও অন্য হত্যাকাণ্ডের ঘটনায় অনেকটা নীরব দেখা গেছে দলের শীর্ষ নেতাদের, যা হতাশা বাড়াচ্ছে তৃণমূলে। বিএনপির দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক সময় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। গেল বছরের শুধু ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় অন্তত 70টি সহিংস ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নিহত হয়েছেন কমপক্ষে 13 জন। তালিকায় রয়েছে ঢাকা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ একাধিক জেলা। তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর এমন হামলা হত্যার ঘটনা ঘটলেও কেন্দ্রীয় নেতৃত্ব এখন আগের মতো দৃঢ় বা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে না। শোক জানিয়ে অনেকটা দায়সারা হচ্ছে। হত্যার বিচারের দাবিতে জোরালো কোনো আন্দোলন, সভা সমাবেশ কিংবা মানববন্ধনও দেখা যায়নি। মুসাবির হত্যাকাণ্ডে কিছু প্রতিক্রিয়া দলীয় কার্যালয়ের সামনে জানাজা হলেও সেখানে দলের শীর্ষ নেতাদের কাউকে অংশ নিতে দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি সরব হচ্ছে না, যাতে নির্বাচনের সময় পরিস্থিতি নেতিবাচক না হয়। এই নীরবতা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে। একের পর এক নেতা কর্মী হত্যায় কেন নীরব বিএনপি, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার খালিদ হোসেন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের আগে কিন্তু আমরা অনেক সহিংসতা এবং হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি। এই ধরনের হত্যাকাণ্ড বাড়লেও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন আগের মতো সরব হচ্ছে না বা কর্মসূচিতে যাচ্ছে না, এটা আপনার কাছে প্রথম প্রশ্ন। এবং পাশাপাশি একটু জানতে চাইবো, এটা কি তাদের আসলে কৌশলগত কোনো নীরবতা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি যে বিষয়টা বলছেন, আসলে এটা খুব যদি আপনি সাদামাটাভাবে নীরবতা বলেন, তাহলে পুরো চিত্রটা আসলে একত্রিত করা যায় না। আপনি জানেন যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনটা অনুষ্ঠানের ক্ষেত্রে বিএনপি বরাবরই খুব দায়িত্বশীল ভূমিকায় আছে, এবং তারা চায় যেন যে কোনো অজুহাতে নির্বাচন যেন পরিবেশ যেন নষ্ট না হয়, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। যে কারণে বিএনপি একটা কৌশলগত অবস্থান নিচ্ছে। এটাকে নীরবতা বলা ঠিক হবে না, কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো কর্মসূচিতে বিএনপি যেতে চাইছে না যে যার অজুহাতে একটা সহিংসতা তৈরি হয়। যে কারণে বিএনপি কৌশলগতভাবে এক ধরনের নীরবতা আছে। কারণ এই বর্তমান পরিস্থিতিতেই আপনার আন্তর্জাতিক মহলের একটা দৃষ্টিভঙ্গি আছে,
বা যেটাকে বলে কূটনৈতিক নজরদারি, আন্তর্জাতিক চাপ আছে এবং নির্বাচন কেন্দ্রিক যে কৌশল, সেই কৌশলে আসলে বিএনপি আগাচ্ছে, যে কারণে এই বিষয়গুলো নিয়ে সেই আগের মতো যেটা আপনি বলছেন সরব হতে পারছে না। এই যে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু দিন দিন হতাশা এবং ক্ষোভের পরিমাণ বাড়ছে, যেটা আমি সবাই জানি। আসলে এই কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের প্রতিক্রিয়াটা কি কনফ্লিক্টিং কিনা, দলীয় শৃঙ্খলা আনুগত্য এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণের কোনো ধরনের সংকট তৈরি করবে কিনা আপনার কাছে জানতে চাই। এই যে যেটা বললেন যে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ এবং তাদের যে বক্তব্যগুলো, এটা আমরা দেখছি এবং এই ক্ষোভটা খুবই স্বাভাবিক এবং বাস্তবিক, কারণ মাঠে কর্মীরা প্রাণ হারাচ্ছে আর কেন্দ্র থেকে নেতৃত্ব সংযত ভাষায় কথা বলছে, ফলে এই কেন্দ্র এবং তৃণমূল নেতা কর্মীদের মধ্যে দূরত্বটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে এই দূরত্বটা যদি দীর্ঘ হয় এবং দ্রুত যদি এই দূরত্ব নিরসন করতে না পারে, সেক্ষেত্রে ভোটের মাঠে ভোটার মোবিলাইজেশন বলেন বা এই নির্বাচনী যে ব্যবস্থাপনা বলেন, এখানে একটা প্রভাব পড়ে। তবে বিএনপির কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক আছে এবং সংগঠন আছে, কিন্তু এই পরিস্থিতি যদি দ্রুত নিরসন না করা যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে অবশ্যই এটা ঝুঁকি তৈরি হয়। এই যে আমরা কিন্তু শুনি যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা দুর্বল, এই যুক্তির আড়ালে কি রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে কিনা, এটা আপনার কাছে জানতে চাইবো, নাকি সত্যি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে প্রশ্ন তোলার মতন কোনো জায়গা থেকে যাচ্ছে এবং এটা দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি আসলে নিজস্ব রাজনৈতিক ও সাংগঠনিক কি ধরনের কৌশল নিচ্ছে বা যেটা নিচ্ছে সেটা পর্যাপ্ত কিনা? আপনি প্রথমে যেটা বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বল কিনা, এটা আমার কাছে যেটা মনে হয় আংশিক সত্য। আর আংশিক সত্য হচ্ছে রাজনৈতিক ভাবে দায় এড়ানোর একটা প্রচেষ্টা, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র সেখানে স্পষ্টভাবে ব্যর্থ। আর অন্যদিকে বিএনপির যে সাংগঠনিক সতর্কতা বা নিরাপত্তা, তাদের কৌশলের কথা বলছেন, তারা নিশ্চয়ই তাদের মতো করে আছে, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার বিকল্প কোনো দলীয় কোনো বলয় হতে পারে না। দলীয় নিরাপত্তা হতে হবে, রাষ্ট্রকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানে অবশ্যই ঘাটতি তো আছে। আমরা জানি 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের এই যে কাছাকাছি সময় এসে আমরা এই যে ধারাবাহিকভাবে যে সহিংস ঘটনাগুলো দেখে যাচ্ছি, এটা কি নির্বাচন বানচাল করার কোনো চক্রান্তের ইঙ্গিত? এই ধরনের সহিংসতা কেন আসলে থামানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না? নিঃসন্দেহে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। এটা আসলে অবশ্যই একটা নির্বাচন বানচাল করার যে চক্রান্ত, সেই চক্রান্তেরই ইঙ্গিত দেয়। কারণ সহিংসতা যদি বাড়ে, ধারাবাহিকভাবে এইভাবে যদি সহিংসতা বাড়ে, সেক্ষেত্রে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং সহিংসতার ফলে তিনটে জিনিস দেখা যায়। প্রথমত হচ্ছে যে আপনার ভোটারদের মধ্যে একটা ভয় তৈরি হয়, ভোটারদের পার্টিসিপেশনটা হয় না এবং আন্তর্জাতিক মহলের কাছেও নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়। তো এই বিষয়টা মূলত হচ্ছে যে এখন যে রাজনৈতিক যে দলগুলো, সেখানে রাষ্ট্র বা সরকার নিরপেক্ষভাবে যদি আইন প্রয়োগ না করতে পারে, সেক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার খালিদ হোসেনের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে। রোববার সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। প্রতিদিন 70টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুনানির প্রথম দিন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ 52 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। প্রার্থীতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য 645 জন আপিল করেন নির্বাচন কমিশনে, যার উপর আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আগামী 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক চূড়ান্তের পর শুরু হবে মূল নির্বাচনী প্রচারণা। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি। এর আগে গেল ৮ জানুয়ারি কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে কুমিল্লা ২ আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে ২৪ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি। সেই সঙ্গে গণভোটে হ্যাঁ বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে অ্যাম্বাসেডর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সম্প্রতি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রে জানা গেছে, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চলবে। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, যেসব এলাকায় হ্যাঁ ভোটের পক্ষে মাঠে কাজ করতে আলাদা ২৭০ অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ করা হবে, যার নেতৃত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠ পর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গেল ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান করা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন। প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী। একই সঙ্গে তারা ৫ দফা দাবি তুলে ধরেন। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক অধিদপ্তরের প্রধান ফটকে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় তারা নানান স্লোগানে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্ন ফাঁস হয়েছে জানিয়ে বাতিলের দাবি করেন। এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ২ দিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের একটি অংশ থেকে হুবহু কয়েকটি প্রশ্ন পরীক্ষা এসেছে। এতে প্রশ্ন ফাঁসের দাবি জোরালো হয়ে উঠেছে। ২৫শে ডিসেম্বর প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠিয়ে দিয়ে তার প্রায় ২ সপ্তাহ পর পরীক্ষা নেওয়ার চক্রের হাতে প্রশ্নপত্র চলে গেছে বলে অভিযোগ তাদের। কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্বজনরা। এই ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার সকালে এই ঘটনা ঘটে। গত ৪ দিন ধরে টেকনাফের ওয়াইকাংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে ছোড়া গুলিতে আপনা আক্তার নামে ওই শিশুর মাথায় গুলি লাগে। আহত শিশু টেকনাফের ওয়াইকাং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। সে ওয়াইকাং লম্বাবিলের হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। টেকনাফের ইউএনও মোহাম্মদ এনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। টানা ১২ দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আজও দেশের ৫ জেলা ও ১ বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল সন্ধ্যা ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ার আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় 7 বছরের এক শিশুসহ মোট 6 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার একক বন্দুকধারী 3টি পৃথক স্থানে এই হামলা চালায়। এই ঘটনায় 24 বছর বয়সী দারিকা মুর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রথমে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে অতিরিক্ত হত্যার অভিযোগ যুক্ত করে মামলাটি ক্যাপিটাল মার্ডারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শেরিফ স্কট জানান, এই ভয়াবহ হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি এনবিসি নিউজকে বলেছেন, নিহতদের মধ্যে কয়েকজন বন্দুকধারীর আত্মীয় স্বজন। সংবাদ সম্মেলনে শেরিফ এডি স্কট হামলার পুরো সময়ক্রম তুলে ধরেন। সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়ায় ইরানের সার্বিক পরিস্থিতি নিয়ে বিব্রতকর অবস্থায় মাসুদ পেজেশকিয়ানের সরকার। তবে আন্দোলন দমনে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র বাহিনী। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরায়েল ও শত্রু সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের জননিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। সেনাবাহিনী সর্বাধিনায়কের নেতৃত্বে দেশটির সশস্ত্র বাহিনী জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিপরীতে তীব্র মুদ্রাস্ফীতির প্রতিবাদে গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এফএ কাপের প্যাটসন ডাকার পা থেকে পাওয়া প্রথম গোলে চেলটেনহামকে 2-0 ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। এই জয়ে তারা পৌঁছে গেছে চতুর্থ রাউন্ডে। এই ম্যাচে লেস্টারের অধিনায়ক ছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। 2021 সালের এফএ কাপ চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে জাম্বিয়ার স্ট্রাইকার প্যাটসন ডাকা যোগ দিয়ে 5টি মৌসুমে ও 8 ম্যাচ খেলে অবশেষে দেখা পেলেন এই প্রতিযোগিতায় গোলের। 23 মিনিটে ডাকা বক্সের ধার থেকে বলকে নিচের কোণে সরাসরি পাঠিয়ে লেস্টারের হয়ে গোলের খাতা খোলেন। এরপর স্টেফি মাভিদিদি বিরতির ঠিক আগে এক চমৎকার একক প্রয়াসে দ্বিতীয় গোল যোগ করেন 45 মিনিটে। দ্বিতীয়ার্ধে চেলটেনহামের জর্ডান থমাসের চিপ শট নিয়ন্ত্রণে আনেন লেস্টারের গোলকিপার বোগোভিচ। এর বাইরে খুব একটা আক্রমণ করতে পারেনি চেলটেনহাম। অন্যদিকে লেস্টার তৃতীয় গোলের চেষ্টা চালালেও শেষ মুহূর্তে 2টি গুরুত্বপূর্ণ সেভ করেন জর্ডান আয়ো এবং অলিভার স্কিপের শট থেকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একের পর এক নেতাকর্মী হত্যায় নীরব বিএনপি, তৃণমূলে বাড়ছে হতাশা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচন কমিশনে চলছে আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে ইসির আবেদন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশু সহ নিহত 6। এবং এফএ কাপে 2-0 ব্যবধানে জয় লেস্টার সিটির। চেলটেনহামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজারা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।